से জ্বালা দিয়ে দাও। স্টপ স্টপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি দেশে এবং প্রবাসে অবস্থানরত বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সহ সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবস অনেক বেশি তাৎপর্যময়। আমরা জানি 1886 সালের শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে তৎকালীন সরকার কর্তৃক সেখানে গুলি চালিয়ে শ্রমিক নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দকে সেদিন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে বিচারের নামে প্রহসন করে শ্রমিক নেতৃবৃন্দকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে। শিকাগোর সেই আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি সারা পৃথিবীতে শ্রমিক আন্দোলন অব্যাহত আছে। আমাদের এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রীয়ভাবে এবং শ্রমিক সংগঠনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তারা এই দিবসটি পালন করে থাকে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনও তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যথাযথ গুরুত্বের সাথে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করে আসছি। আমি আজকের আমার এই লাইভে আমি আগামীকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঐতিহাসিক পল্টন মোড়ে সকাল 9টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি সারা দেশের বিশেষ করে ঢাকায় অবস্থানরত বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক ভাইদেরকে আমি এই সমাবেশে যোগদানের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত শ্রমজীবী ভাই বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশে প্রায় 7.5 কোটি শ্রমিকের বসবাস, যারা শিল্প সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যারা কর্মরত আছেন এবং দেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে তারা সেখানে ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা মনে করি আমাদের এই বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে আমাদের দেশের শ্রমজীবী মেহনতি মানুষের শ্রম এবং ঘাম জড়িত। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, কিন্তু আমাদের সত্যিকারভাবে শ্রমিকের যে অধিকার শ্রমিকরা পাওয়ার কথা ছিল, আমরা দেখি শ্রমিকের দাবির আলোকে কিংবা মে দিবস যেভাবে আমরা গুরুত্ব সহকারে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়, শ্রমিক সংগঠনগুলো যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে মে দিবসে তারা দাবি নিয়ে রাস্তায় নামে, সেই দাবির বড় অংশই কিন্তু এখনও বাংলাদেশের আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা আশ্বাস পাচ্ছি যখন যারাই ক্ষমতা আসেন তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আমরা শ্রমিক বান্ধব সরকার, আমরা শ্রমিকের জন্য আমরা কিছু করতে চাই। কার্যত আমরা দেখি শ্রমিকের যৌক্তিক দাবিগুলো, যেগুলো শ্রমিকের ন্যায্য দাবি, যা শ্রমিকের আদায় অধিকার, সেই দাবিগুলো অনেকাংশেই বাস্তবায়ন হচ্ছে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা বরাবরই নেয় এই মে দিবসে বাংলাদেশের সকল শ্রেণী পেশার শ্রমিকের স্বার্থকে
সামনে রেখে আমরা বেশ কিছু দাবি আমরা প্রতি বছরই উত্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা এবারও বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকের দিকটাকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা 12টি দাবি জাতীয়ভাবে আমরা উত্থাপন করেছি। তার অন্যতম হচ্ছে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতিকে ঢেলে সাজাতে হবে, বন্ধকৃত পাটকল সহ সকল বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ বাস্তবায়ন করতে হবে, আমাদের দেশের শিল্প শ্রমিকদের মজুরি ন্যূনতম 25,000 টাকা করার দাবি আমরা জানিয়েছি। পরিবহন সেক্টরে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর, সেখানে এখনও চাঁদাবাজি চলছে। আমরা সেই চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকের উপর প্রশাসনিক হয়রানি বন্ধের আমরা দাবি জানিয়েছি। রেল ও বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে আমরা মেনে নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আমরা দাবি জানিয়েছি। বেতন ভাতা সহ নারী শ্রমিকদের যে মাতৃত্বকালীন ছুটি, এটি 5ই আগস্টের পূর্বে ছিল 112 দিন। সে সময়ে শ্রমিকদের আন্দোলনের ভিত্তিতে তৎকালীন আমাদের যে বৈঠক হয়েছিল 18 দফার মধ্যে সেখানে 8 দিন বাড়িয়ে 120 দিন করা হয়েছিল। আমরা শ্রমিক পক্ষ দাবি জানিয়েছি যে আমাদের দেশের বিশেষ করে শিল্প সেক্টরে যারা নারী শ্রমিক কর্মরত আছেন তাদের মাতৃত্বকালীন ছুটি আমরা 6 মাস করার দাবি জানিয়েছি। আমাদের দেশের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন সেই ক্ষেত্রে নারী যারা আছেন তারা 6 মাস তারা মাতৃত্বকালীন ছুটি ভোগ করে থাকেন বেতন ভাতা সহ সকল সুবিধা নিয়ে। কিন্তু আমরা দেখেছি শ্রম সেক্টরের বৈষম্য চলছে। সেই যদি একজন সরকারি কর্মকর্তা নারী শ্রমিকের 6 মাস ছুটি প্রয়োজন হয়ে থাকে, নিঃসন্দেহে আরেকজন নারী তার কর্মস্থলে যদি 6 মাস ছুটি না পান, এটা এক ধরনের বৈষম্য। আমরা নতুন বাংলাদেশে আমরা সরকারকে বলেছি যে এই বৈষম্যকে আমাদের নিরসন করতে হবে। মাতৃত্বকালীন ছুটিকে সকল পর্যায়ে শ্রমিকের জন্য 6 মাস করার দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশে যারা কৃষক আছেন প্রায় 2.5 কোটি মানুষ, তারা সম্পৃক্ত কৃষিকাজের সাথে। আমরা দেখি যে কৃষকের যে তার যে মৌলিক যে জিনিসগুলো তার প্রয়োজন হয়, সার, বীজ, কীটনাশকের মূল্য প্রায় বেশিতে, এটাকে আমরা কমানোর দাবি জানিয়েছি এবং কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করে আমরা আহ্বান জানিয়েছি। অবাধ ট্রেড ইউনিয়ন করার যে অধিকার আইএলও কনভেনশনে দেওয়া হয়েছে, সে আইএলও কনভেনশনের আলোকে ট্রেড ইউনিয়ন করা যে অধিকার শ্রমিকের, আমরা সেই অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। সকল ধরনের শিল্প কলকারখানা এখনও শ্রমিক ছাঁটাই হচ্ছে, আমরা সেই শ্রমিক ছাঁটাই বন্ধের জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই দাবিগুলো আমরা শুধু 2025 সালে নয়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিগত সময়ে আমরা এই যৌক্তিক দাবিগুলো আমরা উত্থাপন করার চেষ্টা আমরা করেছি এবং এই দাবির সপক্ষে আমরা সারা দেশে জনমত তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি আমাদের এই দাবি বাংলাদেশের শ্রমিকের অধিকার এবং মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি। তো সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা আমাদের সেই কাজগুলো করে যাচ্ছি। আমরা আজকের এই লাইভে আমরা সংযুক্ত এজন্য হয়েছি যে আপনারা যারা বিভিন্ন শ্রেণী পেশার
শ্রমিক ভাইয়েরা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আপনারা মোকাবেলা করছেন। আপনাদের সেই সমস্যাগুলো আমাদের জানা, যাতে করে সেই সমস্যাগুলোকে আমরা সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। আপনাদের যে মতামতগুলো থাকবে, যে সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলো আপনারা আমাদেরকে জানাবেন এবং সেগুলোকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি এবং আমাদের কর্মপন্থা আমরা নির্ধারণ করার জন্য চেষ্টা করব। এখানে কিছু ভাইরা আজকে আমাদের কমেন্টস করেছেন এখানে যে আমি বগুড়া থেকে দেখছি, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। আপনারা আপনাদের সমস্যাগুলো লিখবেন, যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারলে আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের জন্য আমরা ভূমিকা পালন করার সুযোগ আমরা পাব। সম্মানিত ভাইয়েরা, যারা আজকে আমাদের এই লাইভটি দেখছেন, বাংলাদেশের আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা নানাভাবে, বিশেষ করে শ্রমিক শ্রেণী, তারা নিগৃহীত অবস্থায় থাকেন এবং বাংলাদেশে যে শ্রম আইন বর্তমানে আছে, যেটা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংশোধন উদ্যোগ গ্রহণ করেছে, সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের শ্রম আইন যেটি আছে 2006, এটি শুধুমাত্র শিল্প সেক্টরের শ্রমিকের অধিকার বলা হয়েছে। যেই শিল্প সেক্টরের শ্রমিকের সংখ্যা সর্বসাকুল্যে 10% হবে, বাকি 90% শ্রমিক যারা বিভিন্ন পেশায় আছেন, তাদের অধিকারের ব্যাপারে আমাদের শ্রম আইনে কিংবা শ্রম বিধিমালাতে সুনির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি, যার জন্য আমরা যত লড়াই চলছে 10% শ্রমিকের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আমরা মনে করি আমাদের দেশের যে শ্রম আইন আছে, এটাকে নতুন সংস্করণে, নতুন সংশোধনীতে যাতে আরও বেশি পরিমাণ শ্রমিকদেরকে সম্পৃক্ত করা যায়, সেই জন্য আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি। আমাদের দেশে এখনও যেই পরিমাণ ট্রেড ইউনিয়ন আন্দোলন হওয়ার কথা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমরা দেখেছি এখনও অবাধে ট্রেড ইউনিয়ন করার যে সুযোগ শ্রমিকের জন্য, সেই সুযোগটা নানাভাবে নানা প্রতিবন্ধকতায় সেটা শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। খোরশেদ আলম ভাই, আপনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন দেশের জনসংখ্যার মধ্যে 80% সমাজে মানুষের মধ্যে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানোর মাধ্যমে কেবল ইসলামী বিপ্লব সম্ভব। আমরা সেই কাজটুকু করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বাড্ডা থানার 11 নং ওয়ার্ডের থেকে দেখছি। যে আপনাকে ধন্যবাদ, আমাদের এই লাইভে আপনি যুক্ত হয়েছেন। মোহাম্মদ তারেক বিন কবির ভাই, আপনি লোহাগাড়া থেকে দেখছেন, আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি ব্যস্ততার মাঝেও আমাদের এই লাইভে আপনি যুক্ত হয়েছেন। প্রিয় শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যারা আমরা শ্রমিক ময়দানে কাজ করে যাচ্ছি, আমরা শুধুমাত্র গতানুগতিক দারাজ যে শ্রমিক আন্দোলন, তার চেয়ে সম্পূর্ণ এটা ব্যতিক্রমী শ্রমিক মুভমেন্ট আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের শ্রম সেক্টরে শ্রমিকের অধিকার যা আছে, যদি সে অধিকারটুকু আমরা আদায় করতে চাই, তাহলে এখানে যারা নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্বকে আদর্শিক নেতৃত্ব হতে হবে। সেই নেতৃত্বরা নৈতিকতা সম্পন্ন হবে, তারা আদর্শিক মানদণ্ডে উন্নীত হবেন, যার মধ্যে দিয়ে একজন শ্রমিক সত্যিকারভাবে সেই নেতার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে তার অধিকার তিনি পাবেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শিল্প সেক্টর থেকে শুরু করে সকল সেক্টরে আমরা নেতৃত্বকে সরবরাহ করে, যাতে শ্রমিকরা সে নেতৃত্বের অধীনে আন্দোলন সংগ্রাম করে তার অধিকার তিনি প্রতিষ্ঠা করতে পারেন, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমরা যেই নীতিতে আমরা বিশ্বাস করি, শ্রমিক মালিক বাই বাই,
আলাপ আলোচনার সমাধান চাই। আমাদের দেশের এক শ্রেণীর অত শ্রমিক নেতৃবৃন্দ থাকতে পারেন যারা শ্রমিক মালিক বিভেদ উস্কে দিতে চেষ্টা করেন। আমরা মনে করি শ্রমিক মালিক ভেদাভেদ তৈরি করার মধ্যে দিয়ে কখনো আমাদের দেশের উৎপাদনকে স্বাভাবিক রাখা সম্ভব না। শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক, মালিক তার দায়িত্বটুকু পালন করবেন, শ্রমিক তার দায়িত্ব পালন করবেন। যদি সেখানে কোনো গ্যাপ হয়ে থাকে সেখানে শ্রমিক নেতৃবৃন্দ ভূমিকা রাখবেন, সরকার সেখানে ভূমিকা রাখবেন। কিন্তু কোনোভাবেই শ্রমিক এবং মালিকের সাথে একটা বৈপরীত্য সম্পর্ক তৈরি হয়ে যায়, এটা কখনো আমাদের দেশের উৎপাদনের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে না। রিয়াজ হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আখতারুজ্জামান ভাই, নাজমুল হাসান, হৃদয় ইসলাম, যারা যুক্ত হয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিগত 15.5 বছরে শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার সুযোগ পাইনি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট, সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা যেই পরিমাণ ট্রেড ইউনিয়ন বিভিন্ন সেক্টরে বিভিন্ন পেশায় আমরা করেছি, আমাদের কাছাকাছি এখনো পর্যন্ত কোনো সংগঠন তারা রেজিস্ট্রেশন করে তারা শেষ সংগঠন তারা করতে পারেনি। আমরা মনে করি যে সুযোগটা আমরা এখন পেয়েছি, বিগত সময়ে রাজনৈতিক আন্দোলনের সাথে তৎকালীন সরকার যেই আচরণ করেছে রাজনৈতিক সংগঠনগুলোর সাথে, একই আচরণ মুখোমুখি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকেও হতে হয়েছে। আমাদের নেতৃবৃন্দ ঘরোয়া মিটিং থেকে তারা গ্রেপ্তার হয়েছেন, অসংখ্য মামলার সবাই সেখানে আসামি হয়েছেন। আমরা রাজপথ তো দূরে থাক, আমরা ঘরের ভিতরে, অফিসের ভিতরে আমরা প্রোগ্রাম করতে গিয়ে সেখানেও আমাদেরকে তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী আমাদেরকে গ্রেপ্তার করেছে, নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন। এরপরও শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনো পিছপা হয়নি। মিজানুর রহমান ভাই জানতে চেয়েছেন, অনেক জায়গায় পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে অনেক শ্রমিক খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে। এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? এটি আমাদের সিলেটে হচ্ছে, এ ব্যাপারে আমরা অবগত আছি। মূলত পাথর কোয়ারি বন্ধ গত বছর হয়েছে, বিগত সরকারের সময় হয়েছে। এবং আমরা শুনেছি, আমরা জেনেছি যে কোনো একটা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের শ্রমিকের স্বার্থকে বিসর্জন দিয়ে এই পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে আমরা কথা বলেছি, আমরা এই বিষয় নিয়ে আরও সরকারকেও আমরা দৃষ্টি আকর্ষণ করব যে সিলেটের এই পাথর কোয়ারিতে যারা আছেন, এখানে লাখ লাখ শ্রমিক তার কর্মসংস্থানের ব্যবস্থা আছেন, তাদের কোনোভাবে পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি দীর্ঘমেয়াদী এই পাথর কোয়ারিগুলো বন্ধ রাখে, একটা বিপর্যয়ের মধ্যে শ্রমিকরা সেখানে পড়বে। আমরা বলবো যে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে পরিবেশের দোহাই দিয়ে এই পাথর কোয়ারিগুলো বন্ধ করা হয়েছে, যার সাথে যুক্তি কখনো মিলে না। বলবো অবিলম্বে আমাদের সরকারে এই দায়িত্বে যিনি আছেন, আপনি দ্রুত সময়ের ভিতরে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য এবং শ্রমিক যাতে করে সেখানে তারা কর্ম করে তাদের জীবন ধারণ করতে পারে সে ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। জিশান হোসেন ভাই, সুমন হোসেন ভাই, আপনাকেও সালাম, আপনি সালাম দিয়েছেন। শরীফ ভাই, এই শ্রমিক দিবসে অনেক শ্রমিক ছুটি পায় নাই, এটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য। যেই দিবসে রাষ্ট্রীয় ছুটি সরকার দিয়েছে, কিন্তু সেই দিবসে শ্রমিক ছুটি না পায়, এটা আমাদের ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা। আমরা সরকারকে বলবো এই দিবসেও যদি কোনো কারখানার মালিক শ্রমিককে কাজে লাগিয়ে থাকে, নিঃসন্দেহে আমরা সেই কারখানার মালিককে তার এই ধরনের একটা কার্যক্রম, অমানবিক কার্যক্রম যাতে করে তিনি পরিচালনা করতে না পারেন সে ব্যাপারে আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের শ্রমিকের জন্য মে দিবসটা একটা আনন্দের দিন, এই দিন শ্রমিকের কোনো কর্ম থাকবে না। সুতরাং আমি মনে করি যারা এই কাজটি করছেন, আপনারা এই কাজ থেকে
বিরত থাকুন। মে দিবসে অন্তত কমপক্ষে তার যে রাইটটুকু আছে সেগুলো আপনারা দিবেন। ইসা আলী ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান, বা আমাদের মাজবুল হাসান ভাই লিখেছেন লাইভটা শেয়ার করার জন্য বলেছেন। আমি অনুরোধ করব যারা লাইভটি দেখছেন আপনারা আপনাদের আইডিতে শেয়ার করুন, যাতে অন্য আমাদের শ্রমিক ভাইয়েরও দেখার সুযোগ পান এবং তাদের সমস্যাগুলো আমরা জানতে পারি। তার আলোকে আমরা আগামী দিনের শ্রমিক দিবসে আমরা সেগুলোকে সামনে রেখে আমরা কাজ করতে পারি। শ্রমিক দলে দলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে যে আপনার এই আহ্বানকে আমরা স্বাগত জানাই। পয়লা মে শ্রমিক দিবস সফল হোক। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, প্রশ্ন করেছেন যেটা বলেছি, শ্রমিক দিবসে অনেকেই ছুটি পাননি। এটা যারা এই কাজটি করেছেন, যেই ফ্যাক্টরি মালিক, আমি অনুরোধ করব এই দিবসে শ্রমিকের যে ন্যায্য দাবি ছুটি পাওয়ার, এই ছুটি পাওয়া থেকে তাকে আপনারা বঞ্চিত করবেন না। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা বরাবরই শ্রমিক ময়দানে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করতে চাই। আমরা মনে করি বাংলাদেশের শ্রমিক সমস্যা সমাধানের জন্য আমাদের দেশের শ্রম আইনকে, শ্রম বিধিমালাকে ডেলে সাজাতে হবে। আমরা দাবি জানিয়েছি যে আমাদের শ্রমনীতি হতে হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অধিকারের কথাগুলো বলেছেন, বিশেষ করে একটা হাদিস আমরা সবাই জানি। আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও। আমাদের দেশের মুসলিম কান্ট্রি, নিঃসন্দেহে মালিকদেরও বড় অংশ মুসলিম আমরা দাবি করে থাকি। যদি আমরা সত্যিকার মুসলিম হয়ে থাকি, তাহলে আল্লাহ রাসূলের এই সুন্নাহকে যারা আমরা মালিক আছি, এটাকে আপনি না মানার কোনো সুযোগ আপনার থাকে না। অথচ আমরা দেখি যে গায়ের ঘাম শুকানোর আগে দূরের কথা, মাসের পর মাস চলে যায়, বেশ কিছু কারখানার মালিকরা শ্রমিকের বেতন আপনারা দিচ্ছেন না, কিংবা বেতন বকেয়া রাখা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যখন তখন শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। আইন মেনে শ্রমিক ছাঁটাই কিছু নিয়ম আইনে আছে, সে আইনের বিধানকে তোয়াক্কা না করে বেশ কিছু কারখানা তারা এখনো অহরহ তারা শ্রমিক ছাঁটাই করে যাচ্ছেন। আমরা মনে করি এই প্রক্রিয়া থেকে আমাদের দেশের মালিকদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমরা যখন ন্যায্য মজুরির কথা বলি, তখন মালিক পক্ষ আমাদেরকে বলেন যে এই মজুরি দিয়ে তো কোনো কারখানা চলবে না। নানা যুক্তি দিয়ে শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিটাকে ওনারা অ্যাভয়েড করার চেষ্টা করে থাকেন। এটাও কিন্তু ইসলামী নীতির পরিপন্থী। আল্লাহ রাসূল বলেছেন, যারা মালিক হবে, যাদের অধীনে কেউ গতর খাটবে, কর্মচারী হবে, যে তোমরা নিজেরা যা খাও অধীন থেকে তোমরা তাই খাওয়াবে। তোমরা নিজেরা যে পোশাক পরিধান করবে, তোমার অধীনস্থ যারা চাকর বাকর আছে তাদেরকে তোমরা সেই পোশাক পরিধান করাবে। যদি আমরা রাসূলের এই সুন্নাহকে সামনে রাখি, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকের একজন মালিকের যেই স্ট্যাটাস থাকেন, সেই আলোকে একজন শ্রমিক তার কোন অবস্থানে আছে এটি আমরা সহজে অনুমান করতে পারি। আমরা মনে করি যেখানে ইনসাফ থাকবে, যেখানে ন্যায়পরায়ণতা থাকবে, যেখানে আমরা হকের ব্যাপারে সচেতন থাকব, আমরা কখনো অধীনদেরকে আমরা ঠকানোর চেষ্টা করব না। আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু। তাহলে যারা আল্লাহর বন্ধুদেরকে ঠকাবেন, আপনি কখনো আল্লাহ প্রেমিক দাবিদার করতে পারেন না। আল্লাহ রাসূল শ্রমিকদের হাতে চুমু খেয়েছেন, তাদেরকে মহব্বত করেছেন। যে শ্রমিকদের আল্লাহ রাসূল মহব্বত করেছেন, আজকে আমাদের বাংলাদেশে আমরা সেই তুচ্ছ তাচ্ছিল্য করি, অবহেলা করি, তাদের সামাজিক মর্যাদা দেওয়া হয় না। যখন তখন আমরা রাগের মাথায় শ্রমিকের গায়ে আমরা হাত তুলে ফেলি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা দিনে 70 বার তোমরা শ্রমিকদেরকে ক্ষমা করে দিবে।
আজকে আমরা ক্ষমার কথা সবাই বলি, কিন্তু অধীন ব্যক্তিদেরকে ক্ষমার প্রসঙ্গটি আসলে সেখানে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে থাকি। আমরা মনে করি যে আমাদের দেশ যদি ইনসাফের দেশ হয়, যদি আমরা একটা ন্যায়ভিত্তিক আমরা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি, নিঃসন্দেহ অবস্থান থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ পাব। শাহ মুশাহিদ আলম ফয়সাল ভাই লিখেছেন, সুনামগঞ্জে জাদুকাটা ও দোজান নদীর বালু উত্তোলন সিন্ডিকেটের কবলে, যার কারণে সাধারণ শ্রমিকরা তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? আমরা বিষয়টা অবগত হয়েছি। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জের নেতৃবৃন্দকে বলবো, এখানে যেই সিন্ডিকেট আছে আপনারা সাধারণ শ্রমিকদেরকে নিয়ে এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। রাসূলের সুন্নাহ, যেখানে অন্যায় হবে সেখানে প্রথম হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি সেরু সম্ভব না হয় তাহলে সেখানে আমাদেরকে মুখ দিয়ে কথা বলতে হবে। আমরা মনে করি এই নতুন বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট দেখতে চাই না, কারণ জুলাইয়ের আন্দোলনে যেমন ছাত্ররা জীবন দিয়েছে, অসংখ্য শ্রমিক সেখানে জীবন দিয়েছে। সুতরাং সেই শ্রমিকের তার উপার্জনের যে জায়গাটি সেটি সিন্ডিকেটের কবলে থাকে, নিঃসন্দেহে সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে এবং শ্রমিকদের যে অধিকারটা তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কায়সার হামিদ লিখেছেন, দোকান কর্মচারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। এই নিয়ে আমরা কাজ করেছি। আমাদের একটা ফেডারেশন আছে, দোকান কর্মচারী ফেডারেশন। আমরা যেহেতু দোকান কর্মচারী অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, এরই প্রাতিষ্ঠানিক খাত নয়, এই জন্য যারা দোকান কর্মচারী বাইরে আছেন, আপনাদের দায়িত্ব হবে, আপনি যে এলাকার দোকান কর্মচারী আপনি ঐক্যবদ্ধ হবেন, আপনি ট্রেড ইউনিয়ন সংগঠন করবেন। ওই উপজেলাতে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমাদের উপজেলা রেজিস্ট্রার ট্রেনের পক্ষে দাবি জানাচ্ছি, আমাদের এখানে দোকান কর্মচারীদের কর্মঘণ্টা 8 ঘন্টার বেশি করা যাবে না। এটি এককভাবে আপনি পারবেন না, মালিক আপনাকে বের করে দিবে কিংবা আপনি অপদস্থ হবেন। যদি আপনি একটা ট্রেড ইউনিয়ন সংগঠন করতে পারেন শ্রমিকদেরকে সাথে করে, তাহলে আমরা মনে করি আপনার এই আন্দোলনের মধ্যে দিয়ে, ঐক্যবদ্ধ ভূমিকার মধ্যে দিয়ে অন্তত সারা দেশ না হলেও যে এলাকাতে আপনি ট্রেড ইউনিয়নটা করবেন সেই এলাকাতে আপনি আপনার কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করার সুযোগ আপনি পাবেন। নোমান ভাই লিখেছেন, প্রিয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মহেশখালী উপজেলার শাপলাপুর ইমারত থেকে দেখছি। যে আপনাকে ধন্যবাদ আমাদের আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা আজকে এখানে আছেন, যেটা আমরা বলছিলাম যে আমরা যারা শ্রমিক সংগঠনে আছি, আমরা শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করি যে আপনার ঐক্যবদ্ধ হন। দেখুন, বাংলাদেশে আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের দেশের শ্রমিকরা আর কোনো চাঁদাবাজের দ্বারা তারা জুলুমের শিকার হবে না। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের খবর আসছে যে এখনও ভিন্ন নামে চাঁদাবাজি চলছে। আমরা শ্রমিক ভাই বন্ধুদেরকে বলবো, এটা আপনার দায়িত্ব আছে। এই নতুন বাংলাদেশে চাঁদাবাজদের দৌরাত্বের কাছে কোনো শ্রমিকের আর জুলুমের শিকার হওয়ার কোনো সুযোগ নেই। চাঁদাবাজ আপনি যেখানে দেখবেন, যেই দলের হোক কিংবা যাই হন, যদি আপনারা আপনাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, আমরা মনে করি আস্তে আস্তে এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে এই চাঁদাবাজি উঠে যাবে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি এক নেতার, যিনি এখন কারাগারে গিয়ে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন, আমি নাম উচ্চারণ করলাম না, ওই নেতার রাজত্বে গার্মেন্টস শ্রমিক, তার নিয়ন্ত্রণে ব্যাংক কর্মচারী ইউনিয়ন, তার নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর, এবং আমরা জানি তিনি প্রতিদিন তার নিয়ন্ত্রণে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি হয়েছে। ওই চাঁদাবাজ এখন কারাগারে গিয়েও মাস্তানি করছেন। আমরা মনে করি এরকম কোনো মাস্তান রাজনীতিবিদ আমরা দেখতে চাই না। যারা শ্রমিক আন্দোলন করবেন, শ্রমিকের স্বার্থে করবেন, শ্রমিক সংগঠন করে, শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি,
ফুটপাতের দোকান কর্মচারীর কাছ থেকে দৈনিক মাসোহারা আদায় করা, বন্দরে চাঁদাবাজি করা, গার্ডে চাঁদাবাজি করা, আমরা মনে করি নতুন বাংলাদেশে এরকম কোনো চাঁদাবাজ ঠাঁই আমাদের কারোই দেওয়া উচিত নয়। এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে দলের নামে, ব্যক্তির নামে এই চাঁদাবাজিকেও আমাদের তুলে দিতে হবে। এবং আমরা সরকারকে দাবি জানাবো, আপনারা অনেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন, শুধু এই সংস্কারটা আপনারা করুন যে কোনো দল ক্ষমতা আসুক আর ক্ষমতার বাইরে থাকুক, তিনি এমন কোনো ব্যক্তি ওই দলের সদস্য হতে পারবেন না যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যে দল, যদি সেই দলের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় তাহলে সেই দল নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিরোধ, এই আইনটি আমাদের হওয়া প্রয়োজন। পুরো দেশ ঠিক হয়ে যাবে। সংস্কারের মূল জায়গা হচ্ছে যাতে কোনো ব্যক্তি কারো উপরে জুলুম পরিচালনা করতে না পারে। এই সংস্কারটুকু হলে বাংলাদেশের রাজনীতি অনেকাংশেই সেখানে সংস্কার হয়ে যাবে। কুদরত আলী ভাই লিখেছেন ট্রেড ইউনিয়নের সদস্যের উপকারিতা কি কি। আমি সুন্দর একটা কোশ্চেন করেছেন। ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার মধ্যে উপকার হচ্ছে আপনি তখন আর তখন সংগঠিত হয়ে গেলেন। ঐক্যই কিন্তু শক্তি। যদি আপনি ঐক্যবদ্ধ না হন, ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের প্রত্যেক পেশাভিত্তিক একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যার মধ্যে দিয়ে প্রত্যেক পেশার শ্রমিক ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়ে থাকে। এবং সরকার তার আইন মোতাবেক যদি তিনি ট্রেড ইউনিয়নটা করেন, বিশেষ করে যারা পেশাগতভাবে আছেন শিল্প সেক্টরে, তাদের ক্ষেত্রে এখন 20% আইনে আছে, ওদের সামনে এটি 15% আসবে। যারা অপ্রাতিষ্ঠানিক খাতে আছেন তাদের ক্ষেত্রে 30%। এটাও আমরা বলেছি যে শিল্প এবং মানে অপ্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা 15%-এর উপরে করা যাবে না। যদি এটি হয়, ওই পরিমাণ আপনি যদি সদস্যকে নিয়ে ট্রেড ইউনিয়ন করার উদ্যোগ গ্রহণ করেন, যদি আপনি সংগঠিত থাকেন, নিঃসন্দেহে আপনার উপরে কেউ জুলুম করার সুযোগ পাবে না। যে কোনো যৌক্তিক দাবিতে ভূমিকা রাখতে পারবেন এবং ট্রেড ইউনিয়নের মধ্যে দিয়ে মাঠে ময়দান আন্দোলন করা, মানববন্ধন করা, কর্মসূচি পালন করা আইনগত অধিকার থাকে। আইনগত অধিকার আপনি করতে পারলে কোনো এলাকাতে যদি ট্রেড ইউনিয়ন থাকে কোনো পেশার, ওই পেশার শ্রমিকদের উপরে কেউ জুলুম করতে পারে না। আপনি উদ্যোগ গ্রহণ করুন। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাইরে বিভিন্ন জায়গায় আছেন, তার সাথে আপনারা যোগাযোগ করুন, আপনি কাজ শুরু করুন। দেখবেন যে ট্রেড ইউনিয়নের মধ্যে দিয়ে আপনার প্রত্যাশিত যে প্রতিকার আপনি চাচ্ছেন সেগুলো আপনি সেখানে পাবেন। শ্রমিক কল্যাণে যুক্ত হলে কি করতে হবে? শ্রমিক কল্যাণে যুক্ত হতে হলে আমাদের সাধারণত আমাদের একটা সদস্য ফরম থাকে, সেই ফরম পূরণ করে আপনি হতে পারবেন। এরপরে আপনি শ্রমিক কল্যাণ হয়ে যাবেন। তখন শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাকে নিয়ে কাজ করবে। আপনার অধিকারের জন্য যেমন আমরা সংগ্রাম করব, পাশাপাশি আপনাকে নৈতিকভাবে আদর্শিক অবস্থানে তৈরি করার জন্য কাজটা সেখানে আমরা করার চেষ্টা করব। এখানে একজন ভাই দেখছেন খাগড়াছড়ি থেকে, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তো যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের একদিকে আমরা শ্রমিকের জন্য কাজ করে থাকি, পাশাপাশি আমরা শ্রমিকের নৈতিক মান উন্নয়নের জন্য একজন মুসলিম শ্রমিক হিসাবে তার যেই কাজ দায়িত্ববোধ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পালন করার জন্য বলেছেন, আমরা তাকে সেই দিকটাতে তাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করে থাকি। গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের অনেক সমস্যা রয়েছে, সম্ভাবনা আছে। আপনি ভালোই বলেছেন, আমাদের সম্ভাবনা যেমন আমাদের শিল্প সেক্টরে আছে, আবার সমস্যা সেখানে আছে। কারণ শ্রমিক আন্দোলন যা হচ্ছে সব গার্মেন্টস নিয়ে হচ্ছে, রাস্তা অবরোধ যা হচ্ছে সব গার্মেন্টস নিয়ে হচ্ছে, মজুরির সমস্যা হচ্ছে গার্মেন্টস নিয়ে হচ্ছে, বকেয়া বেতন বাধাদি আছে সেটাও কিন্তু শিল্প সেক্টর নিয়ে হচ্ছে। এবং সরকারের যত উদ্যোগ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বড় অংশ হচ্ছে আমাদের শিল্প সেক্টর নিয়ে। সাবেক অনেকে বিচ্ছিন্ন আছে শুধু গার্মেন্টস ও টেক্সটাইল নিয়ে। আলাদা কিছু করা যায় কিনা আমরা মনে করি যারা যেখানে আছেন বাংলাদেশের অর্থনৈতিক দিক বিবেচনা করে আমাদের ফরেন রেমিটেন্সের বড় অংশ, প্রায় 80%-এর মতো ফরেন রেমিটেন্স আসে কিন্তু শিল্প সেক্টর থেকে।
যাতে এখনো পর্যন্ত প্রায় 40 লাখের মতো নারী পুরুষ শ্রমিক সেখানে কর্মরত আছেন। সুতরাং এই সেক্টরটিকে যে কোনো সংগঠনেরই গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ আমরা মনে করি যে সেক্টরে 40 লক্ষ মানুষ কর্মরত আছেন তারা কমপক্ষে 2 কোটি তারা মানুষ প্রতিনিধিত্ব করেন। কারণ একজন যদি থাকেন পরিবারের সদস্য, আরও 3 জন সেখানে থাকেন, তার মানে হচ্ছে প্রায় 2 কোটি মানুষ হচ্ছে যারা সম্পৃক্ত হচ্ছে এই শিল্প সেক্টরের সাথে। এখানে আমরা কাজকে মজবুত করতে পারি, বড় অংশ মানুষের কাছে আমরা সেখানে কাজ করার সুযোগ পাবো। এখানে লিখেছেন মালিক শ্রমিক কোনো সমস্যা হলে শ্রমিকরা ফ্রিতে আইনি সহায়তা পাবে কিনা। আপনি আসবেন, বা যারা শ্রমিক বিভিন্ন সমস্যায় পড়েন, অনেকে ছাঁটাই হয়ে যান। আপনারা জানেন যে আপনাদের জন্য বাংলাদেশের লেবার কোড আছে 14টি, ঢাকা 3টা লেবার কোড আছে, গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে লেবার কোড আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে। সারা দেশে প্রায় 14টা লেবার কোড আছে, সেখানে শ্রমিকরা মামলা করার সুযোগ পান। যারা আমরা লেবার কোর্টে আছি, প্র্যাকটিস করছি, আমরা বলছি আপনারা আসবেন। এবং আমরা আইনজীবীরা খুবই স্বল্প টাকায় আইনি সেবা আমরা দিয়ে থাকি। আপনি আসবেন, ইনশাআল্লাহ টাকার জন্য আপনার সেবা কখনো বন্ধ থাকবে না। আপনি যোগাযোগ করবেন, আমাদের সুযোগ আলোকে আমরা আপনাকে পাশে থেকে আইনি সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের দেশের শ্রমিকের যে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশের শ্রমিকরা তারা আইন বোঝে না। আমাদের এই যে বড় একটা আইনের বই আমার টেবিলে এখানে আছে, এত বড় আইন, এই আইন কম শিক্ষিত শ্রমিকে বুঝবে কিভাবে? এত বড় আইন সম্ভব না। তা আমরা মনে করি আমাদের দেশে শ্রমিক সংগঠন যেগুলো আছে, আমার সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ, এই সরকারেরও দায়িত্ব। আপনি আইন সংশোধন করবেন, যদি শ্রমিক আইনই না বুঝে, নিঃসন্দেহে সে আইনের প্রতিকার কখনো শ্রমিকরা পাবে না। এই জন্য আমাদের দেশের শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব, বিশেষ করে যারা শিল্প সেক্টরে আছেন, আমাদের অনেক নারী বোনেরা আপনারা শিল্প সেক্টরে কর্মরত আছেন, গার্মেন্টসে আপনারা আছেন। নারী শ্রমিকের ব্যাপারে অনেক অধিকারের কথা, তার প্রসূতিকালীন সুবিধা সে কী পাবে, সব আইনে বলা আছে। অনেক নারী শ্রমিক বোনেরা তিনি সে সুবিধা জানেন না, না জানার কারণে সে বঞ্চিত হয়ে যান। আপনি জানবেন, যিনি যেখানে আছেন, যদি অধিকার সচেতন হন, তাহলে অধিকার আপনি আদায় করতে পারবেন। আমাদের দেশের শ্রমিকদের এই আইন না জানার সুযোগটাকে অনেক মালিক তারা গ্রহণ করে থাকে, তারা নানাভাবেই তারা শ্রমিককে ঠকানোর চেষ্টা করে থাকে। সুতরাং যদি আপনি আইনকে জানেন, আইনকে বুঝেন, আশা করা যায় কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না এবং আপনার অধিকার নিয়ে অধিকারের সাথে কেউ সাংঘর্ষিক কোনো কিছু করার সুযোগ পাবে না। আমরা আবারও যারা আজকে এখানে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ আমরা শুধু মে দিবস নয়, আমরা মাঝে মধ্যে আমরা এই লাইভে আসব। আমরা চাই এই লাইভের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রান্তিক শ্রমিক জনগোষ্ঠী যারা আছেন বিভিন্ন জায়গায়, অনেক সময় এই কথাগুলো আমাদের মিডিয়াতে আসে না। আমাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে সারাদিন অনেক খবর প্রচারিত হয়, কিন্তু আমরা দেখি যে আমাদের শ্রমিকের সমস্যাগুলো খুব কম। বড় কোনো সমস্যা কোথাও তৈরি না হলে সেগুলোর ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে আমরা দেখি না। সুতরাং যদি আপনারা সচেতন হন, আমরা ইনশাআল্লাহ মাঝে মধ্যে এই ধরনের অনুষ্ঠানে আপনাদের সমস্যাগুলো আমরা জানব এবং সেগুলো জেনে আমরা শ্রমিক সংগঠন হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সারা দেশে আমাদের সংগঠন আছে, প্রত্যেক জেলায় আমাদের সংগঠন আছে, মহানগরীতে আছে, উপজেলা থানায় আছে। আমরা আশা করছি যদি সমস্যাগুলো আমরা জানতে পারি, আমাদের স্থানীয় সংগঠনকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের পাশে থেকে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আপনারা যারা যেখানে আছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের সারা দেশেই আছে, সব উপজেলাতে আছে, ইউনিয়নে আছে। যদি আপনি আমাদের সাথে সম্পৃক্ত হন, আমরা আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ নিঃস্বার্থভাবে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। শ্রমিকের অধিকার নিয়ে কাজ করাই কিন্তু শ্রমিক সংগঠনের অন্যতম কাজ। সেই কাজটা আমরা করতে চাচ্ছি। আমি শেষ দিকে এসে আবারও বাংলাদেশের
যারা শ্রমজীবী আসেন দেশে এবং প্রবাসে, আমি সবাইকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিক শ্রমিক দিবস যাতে সফল হয়, যাতে আগামী দিনের আমাদের কোনো শ্রমিককে আর রাস্তায় নামতে না হয়, আমি অনুরোধ করব। ইতিমধ্যে আমাদের যে সংস্কার কমিশন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারা সংস্কার রিপোর্ট তারা পেশ করেছেন। আমরা অনুরোধ করব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি, আপনি যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, যে কমিটমেন্ট আপনি দিয়েছেন যে বাংলাদেশের শ্রমিকের স্বার্থে যা কিছু করা দরকার আপনি তা করবেন। আমরা আশা করব, রাজনৈতিক সংস্কারে নিয়ে অনেক কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলো সেখানে তারা ভূমিকা রাখছেন। আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেই প্রস্তাবগুলো যেগুলো খুব অল্প সময়ে বাস্তবায়ন করা দরকার, সেগুলো উদ্যোগ গ্রহণ করবেন। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমরা চাই আমাদের এই নতুন বাংলাদেশে দীর্ঘদিন যে শ্রমিকরা বৈষম্যের শিকার হয়েছিল, যাতে করে বাংলাদেশের একজন শ্রমিকও আর এই বৈষম্যের মধ্যে আমরা না থাকি। বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই, বৈষম্য মুক্ত করতে চাই। এবং যেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে, বাংলাদেশের শ্রমিকরাও কিন্তু অনেক বেশি কর্মক্ষেত্রে সেই বৈষম্যের শিকার। আসুন আমরা সবাই মিলে এটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করি। আমরা শ্রমিক সংগঠনকে ধারণ করি, বোঝার চেষ্টা করি এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনকে আমরা সর্বত্র ছড়িয়ে দিয়ে বাংলাদেশের 7.5 কোটি শ্রমিকের ভাগ্য উন্নয়নে আমরা শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আবারও আগামীকাল ঐতিহাসিক পল্টন মোড়ে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে ঐতিহাসিক সমাবেশ আমরা আয়োজন করেছি, আমি ঢাকায় সকল শ্রমজীবী অনুরোধ ভাইদেরকে আপনারা আগামীকাল অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পল্টনের সমাবেশে যোগদান করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে 12 দফা দাবি উত্থাপন আমরা করেছি, সেই দাবির সমর্থন ঐক্যবদ্ধ হয়ে এই দাবিগুলো বাস্তবায়নে আপনারা এগিয়ে আসবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখুক, সুস্থ রাখুন। আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, সার্থক হোক, এই কথাগুলো বলে আজকের এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।